ডামি নির্বাচনের কারিগর জাহাঙ্গীর, জুলাই হত্যাযজ্ঞের অন্যতম কুশীলব বলছেন বিশিষ্টজনরা। লুটের টাকায় গোলাপের সাম্রাজ্য, জমি দখল, টেন্ডারবাজি সহ সরকারি বরাদ্দ আত্মসাতের বিস্তর অভিযোগ। শনিবার থেকে শুরু হচ্ছে সংলাপ, ক্ষমতা হস্তান্তরে গুরুত্ব রাজনৈতিক দলগুলোর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আপনাদের রাজীব জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। নির্বাচনকে সুকৌশলে নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক কারসাজি নিয়ন্ত্রকের দায়িত্বে আনা হয়েছিল সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের নির্দেশ বাস্তবায়ন সহ আওয়ামী সরকারের অনেক অপকর্মের অন্যতম হোতাই জাহাঙ্গীর, এমন অভিযোগ বিশিষ্টজনদের। বিস্তারিত দেখুন শৈলী স্বপ্নবের প্রতিবেদনে। সংবিধানের ভাষায় নির্বাচন কমিশন একটি স্বাধীন ও শক্তিশালী সংস্থা, কিন্তু বিগত 15 বছরে প্রতিষ্ঠানটির ওপর আওয়ামী সরকারের নগ্ন হস্তক্ষেপে তা পরিণত হয় ঠুটু জগন্নাথে। তৎকালীন সরকারের নির্বাচনী খেলার সব ধরনের ষড়যন্ত্র একটি নির্দিষ্ট সময় জুড়ে বাস্তবায়ন করেছেন সাবেক সচিব জাহাঙ্গীর আলম। 2022 সালের 27 অক্টোবর নির্বাচন কমিশনে যোগ দিয়ে নিজেই হয়ে ওঠেন সরকার ও ইসির মধ্যে শক্ত সেতু। সরকারি কর্মকর্তা এবং তার অনুগত কর্মকর্তাকে অন্যতম প্রধান জায়গায় মানে সচিবিক দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে সে ম্যানিপুলেশনের কাজটা করেছে। সাবেক এই সচিবের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে ওনার শাস্তি পাওয়া উচিত, আর দোষী সাব্যস্ত যদি না হন তিনি মুক্ত হবেন। ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, তাই অভিযোগগুলো তদন্ত হওয়া দরকার। স্বাধীন নির্বাচন কমিশনের জন্য দৃষ্টান্ত গড়ে তুলতে জাহাঙ্গীরের কঠোর শাস্তির দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। সরকারি কোনো ক্রীড়ানক এইখানে এসে আর কখনো নির্বাচনে ম্যানিপুলেশন কাজ করবে না। প্রকৃত অভিযোগ সুনির্দিষ্ট করে গঠন করতে হবে। সেই সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শুধু গ্রেপ্তার করলে এটা লোক দেখানো হবে। জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচনে সরকারের নীল নকশা বাস্তবায়নে জাহাঙ্গীর আলম এতটাই পটু ছিলেন যে তার খেতাব হয়ে ওঠে ডামি নির্বাচনের কারিগর। শিউলি স্বপ্নম, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 1 যুগ ধরে লুটপাট করেছেন সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। ক্ষমতার অপব্যবহার করে সরকারি বরাদ্দ আত্মসাৎ, পৌরসভা ও ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, জমি দখল, সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়া কামিয়েছেন শত শত কোটি টাকা। কণ্ঠস্বর করে রাখতেন নিজ দলের কর্মীদেরও। যে কোনো কাজের নজরানা নিতেন তার স্ত্রীও। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে গোলাপের দুর্নীতির বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আব্দুস সোবহান গোলাপ আওয়ামী লীগের মনোনয়নে 2018 সালের বিতর্কিত নির্বাচনে হন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য। দলের কেন্দ্রীয় কমিটিতে পান প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ, ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও। এরপর থেকেই অবৈধ পথে টাকা কামাতে আরও সক্রিয় হন গোলাপ। শেখ হাসিনার নাম ভাঙিয়ে দেশ জুড়ে বিছিয়েছিলেন মনোনয়ন বাণিজ্যের জাল। মনোনয়ন পাইয়ে দেওয়ার নামে নিতেন কোটি কোটি টাকা। সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান মুরাদ সর্দার গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে গোলাপকে দেন অর্ধ কোটি টাকা। 1 লাখ টাকা সালামি দেওয়া হয় তার স্ত্রী গুলশান আরা বেগমকে, তারপরও মেলেনি মনোনয়ন। উনি বললেন তোর কিছু লাগবে না, তুই চলে যা। আমি কিছু না, আপনি তো কিছু নেওয়া ছাড়া আমাকে প্রতীক দিবেন না। উনি আমাকে বললেন চেক নিয়ে আসছো। আমি না ভাই, চেক তো নিয়ে আসি নাই, তো কালকে চেক নিয়ে আসো।
মনোনয়ন বাণিজ্যে আব্দুস সোবহান গোলাপ ছিলেন পাকা খেলোয়াড়। মনোনয়ন পাইয়ে দেওয়ার নামে একাধিক প্রার্থীর কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। মনোনয়ন না পেয়ে টাকা ফেরত চাইলে দেওয়া হতো হত্যার হুমকি। আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়ের করা হয় লিখিত অভিযোগও। এক ইউনিয়ন থেকে ৩-৪ জনের কাছ থেকে লক্ষ্মীপুরে যেমন লক্ষ্মীপুরে ফজলুর কাছ থেকেও টাকা নিছে, আবার ওই এর কাছ থেকেও টাকা। শেখ পরিবারের ঘনিষ্ঠজন হওয়ায় গোলাপের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাননি কেউ। অত্র উপজেলায় তার ৩ নং আসনের মধ্যে এমন কেউ বলতে পারবে না যে কোটি টাকা, ৫০ লাখ টাকা, ১-১.৫ কোটি টাকা বাদে সে কারোকে নমিনেশন দিয়েছে। বিভিন্ন লেনদেনের মাধ্যমে এই মনোনয়ন বাণিজ্য হয়েছে। এইভাবে বিভিন্ন ইউনিয়নে উনি মনোনয়ন বাণিজ্য করেছেন। তার দুই ভাইয়ের প্রথম তার ভাই ইউনুস নমিনেশন দিছে এবং এককভাবে তাকে সিলেকশনে হয় নিছে। দলের কাউকে সেই সম্মান সে দেখায় না বা দেয় নাই। সরকারের পট পরিবর্তনে আত্মগোপনে থাকা গোলাপ গ্রেপ্তার হয়ে এখন আছেন কারাগারে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংক খাতে আতঙ্কের নাম। ব্যাংক মালিক ও এমডিরা সবসময় ভয় থাকতেন কখন গণভবনে ডাক পড়ে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্যাংকগুলো থেকে কোটি কোটি টাকা আদায়ের কাজ করতেন বিএবির এই সাবেক চেয়ারম্যান। নিজেও লাভবান হয়েছেন, দেশে বিদেশে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। তহিদুর রহমানের রিপোর্ট। ব্যাংক খাতের মাফিয়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার অবশেষে গ্রেফতার। স্বস্তিতে ব্যাংকাররা। আপনি 5 কোটি দেন, 10 কোটি দেন, 2 কোটি দেন। একসময় মজুমদারের হুকুমের বাইরে যাওয়ার সাহস ছিল না দেশের কোনো ব্যাংকারের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের পক্ষে চাঁদাবাজি করতেন তিনি। চাঁদা আদায়ে ব্যাংক মালিক এবং এমডিদের ডাক পড়ত গণভবনে। প্রাপ্ত তথ্য বলছে ২০১৫ থেকে ২৩ সাল পর্যন্ত ৯ বছরেই ব্যাংক ব্যবস্থা থেকে শেখ হাসিনার পক্ষে আদায় হয়েছে অন্তত ৩,০০০ কোটি টাকা। কথিত সিএসআরের নামে শেখ হাসিনার পক্ষে চাঁদা আদায় করায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংক খাতের হাজারো শেয়ার হোল্ডার। তহবিলে যে টাকাগুলো দিচ্ছে এগুলো জনগণেরই টাকা, শেয়ার হোল্ডারদের টাকা। যেখানেই দিছে এই টাকা ফেরত আনতে হবে। সেগুলি ব্যাংক বোর্ড ডিসিশন নিয়ে ১০০ কোটি, ৮০ কোটি, ৫০ কোটি টাকা দিয়ে দিবে, এটাকে আমি সাপোর্ট করি না শেয়ার হোল্ডার হিসেবে। ব্যাংকাররা বলছেন নজরুল ইসলাম মজুমদারের চাপে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দিয়েছেন তারা। মজুমদারের ইচ্ছের বিরুদ্ধে কথা বলা যেত না। প্রধানমন্ত্রীর কার্যালয় যাওয়া হতো, সেখানে যে যা হয়তো আমি দিলাম ৫ কোটি টাকা, আমি ৫ কোটি টাকার একটা সর্ট অফ একটা চেকের মতো বানিয়ে দামি চেক দিয়ে দিচ্ছি। হাসিনাকে খুশি রেখে নিজেও লাভবান হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। সিআইডি বলছে ২০১৯ এবং ২০২০ সালে লন্ডনে 2টি বাড়ি কিনতে তিনি ব্যয় করেছেন ১,৭৯,৫০,০০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ২৯৪ কোটি টাকা। আমার সাথে যদি আপনারা একটু স্লোগানে শরীক হন, আমার বড় বেশি ভালো লাগবে। জয় শেখ হাসিনা। ২০২২ সালে নিজের ৪টি প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে ২১,০০০ কোটি টাকা ঋণ নেন নজরুল ইসলাম মজুমদার, যার বড় অংশ পাচার হয়েছে। এছাড়া রাজধানীতে ৭৭.৮০% খাস জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে টাকাটা অলরেডি চলে গেছে আর কি, হ্যাঁ, যেটা আমরা মানি লন্ডারিং বলি বা পাচার বলি, সেই পাচারেরটা আমরা যতই বলি না কেন, যখন এর টাকা হাত থেকে ফসকে যায়, আমি মনে করি যখন ফসকে যায়, এটাকে রিফান্ড নিয়ে আসাটা খুব কঠিন। তবে অসম্ভব না, এইসব নিয়ে যারা ডিল করে, আইনজ্ঞ যারা আছে, তাদেরও হেল্প নিতে হবে। টেকসই অর্থনীতি নিশ্চিতে দেশের ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সংস্কারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। তবে সেই সংস্কারের রূপরেখা কেমন হওয়া উচিত তা নিয়ে মতভিন্নতা আছে দলগুলোর মাঝে। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, দেশে নির্বাচন কবে হবে সেই সময়সীমা তার অন্তর্বর্তী সরকারই ঠিক করবে। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। আর এই প্রেক্ষাপটে শনিবার থেকে শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ। গণসংহতি আন্দোলন বলছে, প্রক্রিয়া ঠিক করতেই একটি প্রাতিষ্ঠানিক কাঠামো জরুরি। নানা ধরনের মত আছে এখানে।
একই সাথে নির্বাচন একটা প্রশ্ন, সেই নির্বাচনটা এই পুরো প্রক্রিয়ার একটা অংশ, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার, এই পুরোটা মিলে তো রাষ্ট্রের একটা রূপান্তর। সরকারকে সহযোগিতা কেবল তো বক্তৃতার ব্যাপার না, এটা তো আসলে একটা কাঠামোগত জায়গাটা কি হতে পারে সেটা তাদের তৈরি করতে হবে। এখন এটা আমরা বলেছি যে একটা জাতীয় একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল মতো গঠন করা যেতে পারে, যেটার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা নিবিড় যোগাযোগ সরকারের থাকবে। বিএনপি বলছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানকে গুরুত্ব দিতে হবে। সব ক্ষেত্রে যদি সরকার সময় নেয় তাহলে এর তো অন্তহীন একটি ঘটনা হবে। সরকার বর্তমান তারা এটা শুরু করতে পারে, কিন্তু এটা শেষ তো একটা সরকারই পারবে, এটা আমাদের বিবেচনায় ব্যক্তিগতভাবে আমি তা মনেও করি না। কিন্তু সবথেকে বেশি জরুরি হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সব দলমতের সমর্থন নিয়েই সরকারকে সংস্কার করতে হবে বলেও মত এই বিএনপি নেতার। জনগণের সবথেকে বড় নিরাপত্তা কর্মী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীতে 36 মিলিমিটার বৃষ্টিপাত, শুক্রবারও ভারী বর্ষণের শঙ্কা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আবারও 21 সংবাদ। লঘুচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি, শুক্রবারও ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাত জুড়ে হাওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলজট। গভীর রাতেও ভোগান্তিতে পড়েন নগরবাসী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। লঘুচাপের প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি রাতভর চলতে থাকে রাজধানী জুড়ে। ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়ে কর্মজীবী ও ঘরমুখো মানুষেরা। সন্ধ্যার থেকে এত বৃষ্টি হচ্ছে ঢাকায় যে জলাবদ্ধতা হয়, রাস্তা ডুবে গেছে, মানে আমরা গাড়ি চালানোর কোনো সুযোগ পাচ্ছি না। অকুল পানি, পানির মধ্যে গাড়ি ঘোড়া চলা যায় না, রিক্সা চালান পারি না, রাস্তাঘাটের পানিতে বৃষ্টিতে উল্টে যায়। বৃষ্টি হলেই রাজধানীর জলজট দীর্ঘদিনের সমস্যা, এর সমাধান চান নগরবাসী। সামান্য বৃষ্টি হলে জিগাতলা থেকে গাবতলা পর্যন্ত পুরাটা পানি মরে যায়, কিন্তু কেউ এটা মেরামত করার জন্য আসে না কেউ। হালকা বৃষ্টি হলে 30 বছর ধরা এই রাস্তাঘাট ডুবে যায়, গাড়ি ঘর আমরা চালাতে পারি না, অনেক কষ্ট হয়। সিটি কর্পোরেশন হাজার হাজার টাকা পয়সা মানে লুটা খাইছে, কিন্তু কাজ ঠিক মতো করে নাই। এই জন্যে আমরা সরকারের কাছে নিবেদন করি এই রাস্তা যেন কাজ ভালো হয়। বুধবার রাতে রাজধানীতে 36 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। লঘুচাপের প্রভাবে বৃহস্পতি শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। তারকা ফুটবলার থেকে লুটের রাজনীতি, সালাম মুর্শেদীর জুরি মেলা ভার। ফেডারেশনের দায়িত্ব নিয়েই দেশের ফুটবলের উন্নয়ন তো দূরের কথা, ধ্বংসের অন্যতম কারিগর ছিলেন সালাম মুর্শেদী। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা থেকেও গুনতে হচ্ছিল জরিমানা। ব্যবসায়িক কার্যকলাপেও করেন সীমাহীন দুর্নীতি। আওয়ামী লীগের এমপি হয়ে সেই দুর্নীতির যেন লাইসেন্সই করে নিয়েছিলেন আর গড়েছেন সম্পদের পাহাড়। আকাশুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন মুমতাজ দিনুরি। আমাদের দেশি খেলোয়াড়ও বেশি রাখবেন, কারণ তাদেরকে যদি জাতীয় দল অংশগ্রহণ করবে এটি স্বাভাবিক। দেশের ফুটবলে তারকা ফুটবলারদের একজন সালাম মুর্শেদী, তবে মাঠের মুর্শেদী সম্পূর্ণ ভিন্ন এক চরিত্র। ফুটবলকে অনন্য উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসেন ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতির চেয়ারে। সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়নি। গত 2 দশকে দেশের ফুটবলে যে দুর্দশা, তার অন্যতম কারিগর এই সালাম মুর্শেদী। বাফুফের অর্থ ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন তিনি। অর্থ নয়ছয়ে খোদ ফিফার আসামিও হয়েছেন সালাম মুর্শেদী। আর্থিক অনিয়মে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এই বিভাগের প্রধান থাকায় ফিফার কাছে জরিমানাও গুনতে হয়েছে সালাম মুর্শেদীকে। বাংলাদেশ ফুটবলে একটা খুব বাজে অধ্যায় শেষ করেছে। অ্যাট দ্য সেম টাইম ফুটবলে যে তার মেধা, সেটাও সে প্রপার ইউজ করতে পারেনি। ফুটবলের মেধা থাকলে সে ফুটবলের জন্য উন্নতমূলক কাজ করতে, সেটা সে কিছুই করতে পারেনি, বরং ফুটবলের ক্ষতি করেছে।
ঘরোয়া লিগে বাজে রেফারিংয়ের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই কমিটির প্রধান থেকে উন্নতির কোনো ছিটে ফোঁটাও দেখাতে পারেননি সালাম মুর্শিদি। ফুটবল টোটালি যেভাবে ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে সেটা হলো বিভিন্ন অব্যবস্থাপনা, কারণ সুষ্ঠু পরিকল্পনার খুব অভাব ছিল ওখানে। ফুটবল মাঠের পাকা খেলোয়াড় ব্যবসা খাতেও কম যাননি, ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি। অঢেল সম্পদের মালিক হওয়ার পর সংসদ সদস্য হওয়ার স্বপ্ন পূর্ণ হয় তার। 2018 সালে খুলনা 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মুর্শিদি। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমপি নির্বাচিত হন তিনি। 6 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে ফুলে ফেপে ওঠে সালাম মুর্শিদির সম্পদ। নির্বাচনের হলফনামা পর্যালোচনা করে দেখা যায় 2018 সালে সালাম মুর্শিদির স্থাবর অস্থাবর সম্পদ ছিল 95 কোটি টাকারও কিছু বেশি। 5 বছরে তা বেড়ে 137 কোটি টাকা দাঁড়ায়। বার্ষিক আয় বেড়ে দাঁড়ায় প্রায় 9 কোটি টাকা। তার স্ত্রীর সম্পদ বাড়াও ছিল চোখে পড়ার মতো। দেশে ও দেশের বাইরে নামে বেনামে অঢেল সম্পদও গড়েছেন সালাম মুর্শিদি। গুলশানে অন্যের সম্পদ দখলের অভিযোগ ওঠে সালাম মুর্শিদির নামে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয় নির্বিঘ্নে অপকর্ম করে গেছেন সালাম মুর্শিদি। তবে রাজনৈতিক পট পরিবর্তনে বদলে গেছে দৃশ্যপট। হারিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতির চেয়ার, কপালে জোটে হত্যা মামলা, অবশেষে হয়েছেন র্যাবের হাতে গ্রেফতার। মুমসাদ দিনুরি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ডামি নির্বাচনের কারিগর জাহাঙ্গীর, জুলাই হত্যাযজ্ঞের অন্যতম কুশীলব বলছেন বিশিষ্টজনরা। লুটের টাকায় গোলাপের সাম্রাজ্য, জমি দখল, টেন্ডারবাজি সহ সরকারি বরাদ্দ আত্মসাতের বিস্তর অভিযোগ। শনিবার থেকে শুরু হচ্ছে সংলাপ, ক্ষমতা হস্তান্তরের গুরুত্ব রাজনৈতিক দলগুলোর। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।